জমিতে বীজ দেওয়ার আগে আপনারা অনেকেই অনেক কোশ্চেন করেন, যেমন বীজ শোধন করবেন কি না, যদি শোধন করেন কিভাবে করবেন, শোধন করার দরকার আছে কি না, বা মাটি কিভাবে শোধন করব, সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আজকের ভিডিওতে এটাও জানাবো যে যেটা সয়েল ডেঞ্চিং বলে সেটা আপনারা কিভাবে করবেন, আর কি কি প্রয়োজন এই সয়েল ডেঞ্চিং করার জন্য, কি পদ্ধতি, সমস্ত কিছু আজকের ভিডিওতেই থাকছে। তাই সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যেই জিনিসগুলো ব্যবহার করব এটা সকলেরই জানার মধ্যে, এবং এমনটা নয় যে এগুলো আপনাদের সাধ্যের বাইরে, খরচও যেমন একদিকে কম, সেরকম এই জিনিসগুলোর সাথে সকলেই কম বেশি পরিচিত বা সকলেই কম বেশি অন্যান্য কাজে ব্যবহার করে। কিন্তু আজকে এটার সঠিক কাজে ব্যবহার করে আমরা দেখাবো এবং আপনাদেরকেও এটা ব্যবহার করার জন্য একবার হলেও জানাবো যে একবার ব্যবহার করে দেখুন এটার রেজাল্ট কেমন আসছে, তারপর না হয় আমাদেরকে জানাবেন যে এটাতে আপনি উপকার পেয়েছেন কিনা। আশা করি এটাতে অনেকখানি উপকার পাবেন, কারণ যেহেতু আমি নিজে একজন কৃষক, আমি ব্যবহার করছি, তাই আপনারাও ব্যবহার করলে নিশ্চয়ই উপকার পাবেন। এটাকে আপনারা শোধনও বলতে পারেন অথবা সয়েল ডেঞ্চিংও বলতে পারেন। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে ডেঞ্চিং করা হচ্ছে বা ডেঞ্চিং করে দেখানো হচ্ছে, তো এটাও কিন্তু এক প্রকার ডেঞ্চিং হিসাবে আপনারা নিতে পারেন। সেই সব কথা না হয় বাদই দিলাম। শোধন করার জন্য যে জিনিসগুলো লাগবেই সেগুলো হচ্ছে, সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ফুরাডন, এবং তার সাথে লাগবে যেটা সেটা হচ্ছে হিউমিক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সোহন গোল্ড যে হিউমিকটা রয়েছে এটাই ব্যবহার করছি, কারণ এখানে হিউমিকের পাশাপাশি আরও বেশ কিছু মাইক্রোরাইজার রয়েছে। যেমনটা দেখুন এখানে লেখা আছে, যখন কম্পোজিশন দেখবেন সেখানে দেখুন লেখা আছে হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড, তাছাড়া তার সাথে রয়েছে কিন্তু পটাশ ও ট্রেস এলিমেন্ট। তো এই সমস্তগুলো রয়েছে, আপনারা যে কোনো হিউমিক ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেটা ব্যবহার করছি এটার দাম একটু বেশি, তাই আপনারা আদার্স যেগুলো পাবেন হাতের কাছে সেগুলোই ব্যবহার করবেন। তো এটা আমরা প্রতি একরে 3 কিলো হিসাবে ব্যবহার করছি। আপনারা যদি শুধু হিউমিক ব্যবহার করেন সেখানে একটু পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 কিলো রয়েছে, 2 কিলো এবং 3 কিলো, মোট 3 কিলো ব্যবহার করছি। সেই সাথে আর যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। যে ফাঙ্গিসাইডটা আমরা ব্যবহার করছি সেটার নাম হচ্ছে থিওফাইট মিথাইল 70%। এটা ফাঙ্গো নামে আমি ব্যবহার করছি, এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন লুজ, এটা আমরা রোকোটা ব্যবহার করছি, যেটা সকলেই চেনে রোকো। তো দুটোরই কম্পোজিশন একই, দুটোরই কম্পোজিশন সেম। এখানে আমি 200 গ্রাম রোকো নিয়ে এসেছি এবং 100 গ্রাম এই ফাঙ্গোটা ব্যবহার করছি, মোট 300 গ্রাম, মানে একর প্রতি 300 গ্রাম ব্যবহার করবেন এবং বিঘা প্রতি 100 গ্রাম হিসাবে ব্যবহার করবেন। এই দেখুন, এই হচ্ছে আমার জমি টোটাল 100 শতক, যেটার মধ্যে কিন্তু আমরা সয়েল ডেঞ্চিং করব। আর যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ফুরাডন, যেটা তো আমি বলেইছি আপনাকে। ফুরাডন আমরা ক্রিস্টালেরও নিয়ে এনেছি এবং পাশাপাশি আরও একটা আলাদা কোম্পানির এনেছি, যেমন নাগার্জুনা। এটার পরিমাণের কথা যদি বলি, আমি টোটাল 8 কেজি ব্যবহার করব। 4 কেজি এনেছি আমি এই ক্রিস্টালের এবং বাকি 4 কেজি এনেছি আমরা নাগার্জুনা কোম্পানির। তো টোটাল মিশ্রণটাকে একসাথে আমরা মাখিয়ে নেব, তারপর যে মাদা কাটা হবে প্রত্যেকটা মাদাতে কিন্তু আমরা ডেঞ্চিং করব। তো এবার দেখুন, এই যে মিশ্রণটার কথা বলছিলাম, এটাকে কিন্তু আমরাকে বানিয়ে নিতে হবে, যার জন্য আমরা যেটা করছি, যেটা কার্বোফুরান বা যেটার কম্পোজিশন কার্বোফুরান অর্থাৎ যেটা থাইমেট, সেগুলো কিন্তু আমরা ঢেলে নিচ্ছি পরপর। এবং যেহেতু দুটো কোম্পানির আছে, তাই দুটো কোম্পানির দেখতেই পাচ্ছেন যে কালারটা কিন্তু আলাদা আলাদা, যদিও এখানে কালারটা কোনোভাবে ম্যাটারই করে না। তাও আমি দুটো কোম্পানির এনেছি, অর্ধেকটা ব্যবহার করব বলে। তো দেখতে পাচ্ছেন এই যে থাইমেটগুলো, এগুলো টোটাল কিন্তু আমি 8 কেজি ব্যবহার করছি আমার 100 শতক জমি, অর্থাৎ 3 বিঘের জমি। অনেকেই শতকের মানটা বোঝে না, তো 100 শতক মানে কিন্তু 100 ডেসিমল। তো 100 ডেসিমাল আমাদের এখানে 3 বিঘার সমান। এটা বিভিন্ন জায়গা ভেদে অন্যান্য হয়ে থাকে। তো
তো ওটা দিয়ে দেওয়ার পর আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সোহন গোল্ড। এই যে সোহন গোল্ডটা, এটা তো আমি প্রথমে আপনাদেরকে দেখালাম যে এটার মধ্যে কী কী কম্পোজিশন আছে, তাও আমি আবার বলছি এটা মেনলি কিন্তু হিউমিক এবং হিউমিকের সাথে অল্প কিছু ফলবিক ও পটাশও রয়েছে, যার জন্য আমরা 3 কেজি ব্যবহার করছি টোটাল এই সোহন গোল্ডটা। তো 3 কেজি দিয়ে দেওয়ার পর এই টোটাল মিশ্রণটার মধ্যে আর যেটা ব্যবহার করব একটা ভালো ছত্রাকনাশক। আমি এখানে যে ছত্রাকনাশকটা ব্যবহার করছি সেটা হচ্ছে রোকো, যার কম্পোজিশন হচ্ছে থিওফানেট মিথাইল। রোকোর সাথে আমি আরও একটা অন্য কোম্পানির ব্যবহার করছি একই কম্পোজিশনের, আপনারা যেটা পাবেন সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। এটার পরিমাণ থাকবে একর প্রতি 300 গ্রাম, মানে বিঘা প্রতি 100 গ্রাম হিসাবে দিলেই যথেষ্ট। এই যে দেখতে পাচ্ছেন এই ফানগো বলে যেটা রয়েছে একই কম্পোজিশনের, এটা আমি 100 গ্রাম ব্যবহার করছি এবং আগে যেটা দিলাম ওটা ছিল রোকো এবং ওটা 200 গ্রাম ছিল। তো টোটাল এই যে মিশ্রণটা আমরা বানালাম এটাকে এরপর ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে, এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। টোটাল আমরা 3টে জিনিস এর মধ্যে মিশিয়েছি। প্রথমে দিয়েছি আমরা থাইমেট এবং তার সাথে দিয়েছি হিউমিক আর একটা ভালো ছত্রাকনাশক, এই 3টে জিনিস দিয়েছি। এবার এই 3টে জিনিসের কাজটা আমি আপনাদেরকে বলবো যে এই 3টে জিনিস আপনারা কেন দেবেন বা দিলে এটার কি কাজ হবে, তবেই না আপনারা ব্যবহার করবেন, নাহলে শুধু শুধু কেন ব্যবহার করতে যাবেন। কার্বোফুরান অর্থাৎ থাইমেট, এটার কাজ আমরা সকলেই কম বেশি জানি। ক্ষতিকারক কীটপতঙ্গের হাত থেকে আপনার বীজকে রক্ষা করে, শুধু তাই নয় গাছ বেরিয়ে যাওয়ার পরও গাছে পোকা যাতে না লাগে তার কারণেও অনেকে থাইমেট ব্যবহার করে। তো যদি আমি এখন থেকে জমিতে থাইমেটটা দিয়ে রাখি তাহলে কিন্তু গাছ বেরোনোর পরেও কোনো রকম কোনো সমস্যা দেখা যাবে না। এবং হিউমিকের কাজ তো আপনারা বুঝতেই পারছেন, গাছ বেরোনোর সাথে সাথে কিন্তু শেকড়ের সুরক্ষার জন্য আমরা হিউমিকটা আগামভাবে দিয়ে রাখছি। এবং থিওফানেট মিথাইলটা দেওয়ার একটাই কারণ এখন যেহেতু বর্ষার সময় রোজই বৃষ্টি হচ্ছে, তার জন্য একটা ছত্রাকের আক্রমণ হতে পারে। তাই চারা বেরোনোর পর যদি আপনি ঔষধ ব্যবহার নাও করতে পারেন তাহলে কিন্তু এখন যদি আপনি জমিতে দিয়ে রাখেন এই ছত্রাকনাশকটা তাহলে চারা বেরোনোর পরও কোনো সমস্যা আসবে না, বা চারা অবস্থায় যে সমস্যাটা হয় অর্থাৎ গাছ ঢলে পড়ে মারা যায় সেটা থেকেও কিন্তু গাছ অনেকখানি রক্ষা পাবে। আমি জানি শতকরা 5% কৃষকও এইভাবে কোনো দিন বীজ রোপণই করেনি। তো একবার না হয় আমার কথা শুনে এই পদ্ধতিতে বীজ রোপণ করেই দেখুন না, এটাতে বিঘাতে এমন কিছু খরচ হয় না, খুব বেশি যদি হয় বিঘা প্রতি 300 থেকে 400 টাকার মতো খরচ হতে পারে এই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন। এবং এটাতে আমার নিজের কিন্তু কোনো মুনাফা বা ফায়দা নেই, কারণ এটা যদি আপনি করেন তাহলে আপনারই এটাতে অনেকটা উপকার রয়েছে যেটা আপনারা নিজেরাই চাষের জমিতে দেখতে পাবেন। আপনাদেরকে সঠিক তথ্য পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য, তার জন্যই বিশেষ করে এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসা। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক কৃষকের উপকারে আসবে এবং আমি এটাও বিশ্বাস করি যে এই ভিডিওটা দেখার পর যারা বিশেষ করে বর্ষাতে বীজ রোপণ করবে অনেকেই এই পদ্ধতিটা অবলম্বনও করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পেরেছেন অবশ্যই একটি করে লাইক করবেন এবং এই ধরনের অজানা তথ্য জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম।